আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা ফেসিস্ট শক্তিকে পরাজিত করে আমরা বিজয় অর্জন করেছি এবং সেই বিজয়ের ধারা থেকে আমরা একটা প্রাথমিক বিজয় আমাদের অর্জিত হয়েছে এবং আমরা ডক্টর ইউনূস নোবেল লরিয়েট একজন মানুষ, তার নেতৃত্বে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পেরেছি এবং সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়েই, প্রত্যক্ষ না হোক পরোক্ষ ম্যান্ডেট নিয়েই তারা আসলে ক্ষমতায় এসেছে। এখন হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সামনে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে অত্যন্ত ক্ষুদ্র চিন্তা থেকে আমি কোনো বিশেষজ্ঞ না, আমি কোনো আপনার সংবিধান বিশেষজ্ঞ না, আইন বিশেষজ্ঞ না, রাজনীতি বিশেষজ্ঞ না। আমি যতটুকু বুঝি, আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস সরকারের সামনে 4টি বিশাল চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো তিনি যদি শক্ত হাতে এবং অত্যন্ত মানে চিন্তার সাথে এবং আলাপ আলোচনার মাধ্যমে যদি এগুলো তিনি সমাধান করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আমরা আস্তে আস্তে সামনের দিকে অত্যন্ত সুন্দর বাংলাদেশের দিকে এগোতে পারবো। কিন্তু এই 4টি চ্যালেঞ্জ কিন্তু অত্যন্ত আমি বলবো কি, এই 4টি চ্যালেঞ্জ মোকাবেলা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই আগের বাংলাদেশটাকেই আমরা দেখতে পাবো। তার মধ্যে প্রথম যে চ্যালেঞ্জটি সেটা হচ্ছে পুলিশ। এখন পুলিশ বাংলাদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষার যে আস্থাটা তারা হারিয়ে ফেলেছে, সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। বিগত সরকার তাদেরকে যেভাবে দলীয়করণের মাধ্যমে যেভাবে একটা দলীয় পেটুয়া বাহিনী হিসাবে ব্যবহার করেছে, সেই জায়গা থেকে পুলিশের উপর আর জনগণের কোনো আস্থা নেই এবং সেখানে হচ্ছে আপনার প্রশাসন এমন একটা পুলিশ প্রশাসনে এমন জায়গায় এমন ব্যক্তিকে বসানো হয়েছে এবং তারা এমন আচরণ করেছেন, তারা একদম মনে হচ্ছে যে তারা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মতো আচরণ করছে। তো সেই জায়গা থেকে পুলিশের সংস্করণ আনাটা এতটা সহজ না। যদি রদবদলের মাধ্যমে যদি আপনারা মনে করেন যে সংস্করণ আনবেন, তাহলে সেটা মোটেই সম্ভব না। সেটার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশন বসানো দরকার। আমি শুনেছি ইতিমধ্যে এই আলোচনা সরকারের ভিতরে এটা নিয়ে আলোচনা হচ্ছে বা বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হচ্ছে যে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠনের মাধ্যমে পুলিশের মধ্যে একটা ব্যাপক সংস্করণ করা হবে এবং আমি সেটাতে অত্যন্ত আশাবাদী। আর 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্রশাসনের ভেতরে এখনও 80%-এরও উপরে গত ফেসিস্ট সরকারের নিয়োগকৃত আমলারা রয়ে গেছে। এই যে আমলারা কিন্তু হচ্ছে এই গত রেজিমের, এই পরাজিত পতিত ফেসিস্ট রেজিমের সুবিধাভোগী ছিলেন এবং তারা তাদেরই দূষর এবং তারা বিগত সরকারের যত অন্যায় অবিচার সব কাজের মধ্যে তাদের হাত ছিল, কোনো না কোনো ফর্মে তাদের হাত ছিল এবং সেই জায়গাটাতে কীভাবে সংস্করণ আনা হবে, আমি আসলে বিষয়টা এখনও আমার মাথার মধ্যে ধরেনি এবং আমার বোধগম্য না। যারা এখানে এই জনপ্রশাসন বিষয়ে, যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে যারা অভিজ্ঞ, তারা বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবেন। আর 3 নম্বর যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ। এখন বাংলাদেশের রিজার্ভ আসলে কত আমরা সেটা জানি না, ধারণা করা হচ্ছে $14 বিলিয়ন মতো। আর ঋণ তো আপনারা জানেনই, 18 লক্ষ কোটি টাকার মতো ঋণ, 11 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এখন আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে এই গ্রুপ এত টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ফেলছে, এই প্রকল্পের নামে এত টাকা দুর্নীতি। একজন এমপি মন্ত্রী তাদের অবস্থা তো একদম বলতে গেলে বর্ণনা দিতে গেলে মনে হয় যে আমার 1 ঘন্টা চলে যাবে। তো সেই জায়গা থেকে যদি আমি বলি, ইসি ব্যাংকের যিনি মালিক ছিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তিনি হচ্ছে আমি শুনলাম, আমি একটা পত্রিকায় দেখলাম যে 12,000 কোটি টাকা নিয়ে তিনি চলে গেছেন। তো এই যে একটা একজন ভূমিমন্ত্রী থেকে শুরু করে এমন কোনো মন্ত্রী এমপি নাই, লুটপাটের এমন একটা সংস্কৃতি তৈরি করা হয়েছিল এবং সেই সংস্কৃতির সুবিধা নিয়ে তারা যে পরিমাণ লুটপাট করেছেন এবং টাকাগুলো বাংলাদেশ থেকে পাচার করে দিয়ে এমন একটা অবস্থা ক্রিয়েট করে ফেলছেন যে জায়গাটাতে আসলে এমন একটাই আমাদেরকে এমন একটা অর্থনীতির মধ্যে ফেলে দিয়ে গেছেন, সেই বিষয়টাতে এখন এই অর্থনীতি নিয়ে আমরা কীভাবে ঘুরে দাঁড়াবো। এই ঘুরে দাঁড়ানোর জন্য আসলে আমাদেরকে আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের তিনি সাবেক গভর্নর ছিলেন,
তিনিও আছেন, কিন্তু আমি মনে করবো এখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়াবেন ডক্টর ইউনূস নিজেই। তার যে একটা বিশ্ব পরিচিতি, তার যে একটা লবিং পশ্চিমা বিশ্বের সঙ্গে, তার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটুকু কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিটা ধীরে ধীরে সময় লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, ধীরে ধীরে আশা করা যায় তিনি বিষয়টা নিয়ে চিন্তা করবেন এবং একটা বাংলাদেশকে একটা স্টেবল ইকোনমি তিনি উপহার দেবেন। 4 নম্বর যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আসলে অনেকেই কথা বলছেন, আবার অনেকেই ইগনোর করে যাচ্ছেন। অনেকেই বলছেন যে নতুন সংবিধান না পুরাতন সংবিধানের সংস্করণ। এখন সংবিধানের সংস্করণ বিষয়টা কিন্তু আসলে মানে অনেকগুলো প্রশ্নের ভিতর দিয়ে যায়, যেগুলো কারা করবে, নির্বাচিত সরকার করবে না গণ অভ্যুত্থানে যারা জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায় হিসাবে যারা ক্ষমতা নিয়েছেন বা ছাত্রদেরকে ক্ষমতা দিয়েছে বা যারা কোনো অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছিল, তারা যে ক্ষমতাটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে এবং একটা পরোক্ষ জনগণের যে ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় বসছেন, তারা কি মানে সংবিধান সংস্করণের অধিকার রাখেন কিনা। আমি বলবো যে বিশ্বের বিভিন্ন জায়গাতেই, আমি বিশ্বের বিভিন্ন বিপ্লবে দেখেছি আমি, মানে যখন কোনো ফ্যাসিস্ট রেজিমকে বা যখন কোনো হচ্ছে মানে কোনো মানে স্বৈরাচার সরকারকে মানে কোনো অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করা হয়, আর এই কোনো অভ্যুত্থান কিন্তু কোনো সংবিধান মেনে হয় নাই। তো সেই সংবিধান মানার কোনো মানে সংবিধান মেনে হয় না। যদি সেটা সংবিধান মেনে হতো তাহলে রাষ্ট্রদ্রোহিতা হতো, এবং রাষ্ট্রদ্রোহিতা সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। তো সেই জায়গা থেকে আমি বলবো এই সংবিধান মেনে যেহেতু হয় নাই, আমি বলবো এই উপরের আমি যে 3টি কথা বলছি, পুলিশের সংস্করণ, প্রশাসনিক সংস্করণ, অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বাংলাদেশে বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তাদের সাথে আলোচনায় বসা, ছাত্রদের সাথে আলোচনায় বসা, সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনায় বসে নতুন কোনো সংবিধান প্রণয়ন করা যায় কিনা। কারণ আমাদের সংবিধানের মধ্যে লেখা আছে যে আপনার বাক স্বাধীনতা আছে, কিন্তু আদৌ কি আপনি গত 16 বছরে কোনো বাক স্বাধীনতা উপভোগ করতে পারছেন, বা আপনি কোনো কথা মন খুলে কোনো কথা বলতে পারেন নাই। তো যেই সংবিধান আপনাকে বাক স্বাধীনতা দিয়েছে, সেই সংবিধানই আপনার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তো এই ধরনের সংবিধান দিয়ে আসলে আমাদের মানে কতটুকু আমরা আসলে সামনে কতটুকু কি প্রত্যাশা করতে পারি আমি জানি না। তাই বলবো এই যে কাটাছেঁড়া একটা সংবিধান, এই কাটাছেঁড়া সংবিধান এবং যে এই সংবিধান দিয়ে আসলে আমার মনে হয় না আগামীতে বাংলাদেশটাকে আর রান করানো যাবে। এই জন্য ওই অন্তর্বর্তীকালীন সরকারকে এটা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমরা আসলে আরও একটা প্রশ্ন এখন ইতিমধ্যে উঠে গেছে যে আমরা কি ওয়েস্টমিনিস্টার কালচার, তারপর পার্লামেন্টারিয়ান সিস্টেমে থাকবো না প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাব। এখানে আরও প্রশ্ন আছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পুরোপুরি পৃথকীকরণ করা হয়, যে মজদার হোসেন মামলা, সেই মামলার প্রেক্ষিতে মানে বিচার বিভাগকে হচ্ছে মানে পুরোপুরি পৃথকীকরণ করে দেওয়া। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি, কারণ নির্বাহী বিভাগের মাধ্যমে যে নিম্ন দলের যে নিয়োগ যারা পান, তারা আসলে দলের ইচ্ছা দলের বা মন্ত্রণালয়ের ইচ্ছাটাই তারা বেশি গ্রহণ করে থাকেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বিচার বিভাগকে পুরোপুরি পৃথকীকরণ তো একটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। আর সেই সাথে হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন করে আসলে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাব না পার্লামেন্টারিয়ান সিস্টেমে যাব, সে নিয়ে একটা বিতর্ক হতে পারে এবং জনগণের মধ্যে একটা বিতর্ক হতে পারে। এখন হচ্ছে আমরা এটা নিয়ে আমরা একটা বিশদ আলোচনা করতে পারি, যেহেতু আমরা সবাই জানি যে মানুষ সিস্টেমকে রান করাইতে পারে না, সিস্টেমই মানুষকে রান করাইতে পারে। এখন যদি একটা সুন্দর সিস্টেম যদি আমরা সাংবিধানিক গাঠনিক পদ্ধতিতে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে যারাই ক্ষমতায় আসুক পরবর্তীতে, তারা আসলে সংবিধান মেনেই সংবিধান মেনেই তাদেরকে চলতে হবে। এবং আমরা জনগণ যদি রাজনৈতিকভাবে সচেতন থাকি, তাহলে আমার মনে হয় যে তারা এই সমস্ত দাবি মানতে, তারা এই সমস্ত সাংবিধানিক গাঠনিক কার্যক্রমের ভিতরেই তাদেরকে সরকার পরিচালনা করতে হবে। এবং সংবিধানটা কীভাবে গঠিত হবে, সংবিধানে কী কী রাখা উচিত, কী কী রাখা উচিত না, বা কীভাবে সংবিধানটাকে সাজানো হবে, এটা আইনজ্ঞরা, বিশেষজ্ঞরা তারা বুঝবেন। এখানে ডক্টর শাহদিন মালিকের মতো আইনজীবী বাংলাদেশে আছেন, আইন বিশেষজ্ঞ আছেন, তারপর আপনার অনেকে আরও বিশিষ্ট আইনজীবী আছেন, ডক্টর ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মতো আইনজীবীরা আছেন। তো তারা আসলে বিষয়গুলো বুঝবেন যে কোন জায়গাতে আসলে সংস্করণটা দরকার। কারণ আমাদের রাষ্ট্রে এখন এমন অবস্থা হয়েছে সব জায়গাতেই সংস্করণ দরকার। তো এই সংস্করণটা আসলে আমার মনে হয়
মানে সংস্করণ তো চলবেই, সেই সাথে প্রশাসনিক সংস্করণ তো চলবেই, অর্থনৈতিক সংস্কারও চলবে এবং এই হত্যাকাণ্ডের বিচারও চলবে, সেই সঙ্গে পুলিশ প্রশাসনের সংস্কারও চলবে। সেই সাথে আমি মনে করি যে সাংবিধানিকভাবে আমরা যে রাষ্ট্র চালাবো, যে সংবিধানের উপর ভিত্তি করে আমাদের রাষ্ট্রটা চলবে, সেই রাষ্ট্র মানে সেই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য আমাদের যে একটা সংবিধান দরকার, সেই সংবিধানটা আসলে কীরকম হবে সেটা নিয়ে বিতর্ক হোক, আলোচনা হোক। দেশের মানুষ বা দেশের অধিকাংশ মানুষ বা যারা বিশেষজ্ঞ আছেন তারা যে বিষয়ের পক্ষে রায় দিবেন, সেভাবে একটা নতুন সংবিধানই প্রণয়ন করা হোক। এই সংবিধানকে বৃহৎ আকারে সংস্কার করে আসলে আমার মনে হয় না তেমন একটা বেশি ফায়দা হবে। কারণ ঘুরে ফিরে সেই যেই লাউ সেই কতু, এই যেই লাউ সেই কতুই থাকবে। যারা আসবে এসে সংস্করণ করে সংস্করণ করে তারা আদালতে প্রভাব খাটিয়ে এই ঘুরে ফিরে তাদের পক্ষে নেওয়ার একটা চেষ্টা থাকবে। তাই আমি বলবো এমন একটা সিস্টেম প্লাস একটা নতুন সংবিধান প্রণয়ন করে বাংলাদেশের মানুষকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। এই জন্য আমি মনে করি যে এই 4টি চ্যালেঞ্জই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সামনে একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং তারা এই চ্যালেঞ্জগুলো আশা করে যায় অত্যন্ত সুবুদ্ধির পরিচয় দিয়ে সবার সাথে আলাপ আলোচনা করে তারা সেটি করবেন। আমি এই বিষয়ে সম্পূর্ণ আশাবাদী। আমি মনে করি তারা সেটা করবে না।